প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পর্বে আজকে আমরা তোমাদের যে বিষয়টা বুঝিয়ে দিব এটা হচ্ছে শেয়ার ইস্যু। শেয়ার ইস্যুর অঙ্কটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা অন্যতম সহজ অঙ্ক। এই অঙ্কটা থেকে কিন্তু আমাদের এইচএসসি 2024-এর বোর্ড প্রশ্নে অবশ্যই দুইটা অঙ্ক থাকবে। এজন্য তোমরা খুব খেয়াল করে শিখবা, কারণ কেউ যদি শুধুমাত্র শেয়ার ইস্যুটাও শিখতে পারে সে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। শেয়ার ইস্যু আর অংশীদারি শিখলে সে 5 সেট প্রশ্নের উত্তর করতে পারবে। এজন্য শেয়ার ইস্যু থেকে যেহেতু দুইটা আসতে পারে, এখানে তো 20 মার্কস, বলো তাহলে শেয়ার ইস্যু অবশ্যই খুব মন দিয়ে শিখতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের স্ক্রিনের একটা ছকে খেয়াল করো। শেয়ার ইস্যুর একটা জাবেদার ছক। জাবেদার ছকের প্রথম জাবেদারে আছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। অর্থাৎ যখন আবেদনের টাকা জমা পাওয়া যায় তখন ব্যাংক হিসাবটা ডেবিট করতে হবে আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করতে হবে। আর আবেদনের টাকা জমা পাওয়ার সময় তোমরা একটা জিনিস খুব খেয়াল করবা, সেটা হচ্ছে আমি কতগুলো শেয়ারের জন্য আবেদন পেলাম এবং এক একটা শেয়ারের জন্য কয় টাকা করে পেলাম। তো এই শেয়ার সংখ্যার সাথে এক একটা শেয়ারের জন্য যে কয় টাকা করে পাবো, অর্থাৎ মনে করো একটা শেয়ারের দাম 10 টাকা আছে কিন্তু প্রতিষ্ঠান পাচ্ছে 9 টাকা করে, অর্থাৎ এখানে আমার গুণ হবে 9 দিয়ে। 1 টাকা করে ছাড় দিয়েছে, এই ছাড় বা বাট্টাটাকে অবহার নামে অভিহিত করা হয়। আবার মনে করো একটা শেয়ারের দাম আছে 10 টাকা কিন্তু প্রতিষ্ঠান ওই শেয়ারের দাম নিচ্ছে 12 টাকা করে, অর্থাৎ 2 টাকা করে বেশি নিচ্ছে। এখন ব্যাংকে জমা পড়তেছে কয় টাকা করে বলো? ব্যাংকে তো আমাদের 12 টাকা করেই জমা পড়তেছে। যেহেতু ব্যাংকে 12 টাকা করে জমা পড়তেছে সেহেতু এখানে আমার ওই শেয়ারটাকে 12 দিয়ে গুণ করতে হবে, যতগুলো শেয়ার পাবো সবগুলোকে। আর একটা জিনিস খেয়াল করো, মনে করো আমি শেয়ার বিক্রি করতে চাই 10,000 কিন্তু আমি আবেদন পেয়েছি 9,000-এর, তাহলে আমার ব্যাংকে জমা পড়ছে কতগুলোর দাম? 9,000-এর দাম। এখন দামটা কয় টাকা করে জমা পড়ছে? যদি 12 টাকা করে হয় তাহলে 9,000 গুণ 12, যদি 9 টাকা করে হয় তাহলে 9,000 গুণ 9। আবার আমি কিন্তু মূল দাম এখানে দেখবো না, এখানে আমি খেয়াল করব যে আমার কয়টা শেয়ার আমি টোটাল জমা পাচ্ছি এবং এই জমা পাওয়া শেয়ারগুলোর প্রত্যেকটার দাম আমি কত টাকা করে রাখতেছি, কত টাকা করে বিক্রি করার অধিকার আমার আছে আমি এটা দেখবো না, আমি দেখবো আমি কত টাকা করে রাখতেছি, সেটাই আমার ব্যাংকে ডেবিট হবে এবং শেয়ার আবেদনে ক্রেডিট হবে। আশা করি টাকার ঝামেলাটা তোমরা বুঝতে পারছো। তারপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবা, আরো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তারপরে শিক্ষার্থীরা দ্বিতীয় জাবেদাটা আমরা দেখতে পাই। দ্বিতীয় জাবেদায় লেখা আছে 5টা এন্ট্রি, অর্থাৎ শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে কথা হচ্ছে শেয়ার আবেদন হিসাব আমি প্রথম জাবেদায় যে পরিমাণ টাকা লিখছি সেই পরিমাণ টাকায় ডেবিট করব। এরপর যদি অবহার থাকে, অবহার কিরকম? আমি একটা শেয়ার বিক্রি করতে পারবো 10 টাকা করে কিন্তু আমি বেচেছি 9 টাকা করে, যেহেতু আমি 9 টাকা করে বিক্রি করেছি এখানে আমি 1 টাকা করে কম নিয়েছি, 1 টাকা করে আমার অবহার। আর আমি দেখব আমি কতগুলো শেয়ার বিক্রি করতে চাচ্ছি, হতে পারে আমি 10,000 শেয়ার বিক্রি করতে চাচ্ছি কিন্তু আমি আবেদন পেয়েছি 12,000 শেয়ারের, আমি কিন্তু 12,000 শেয়ার ধরে বিক্রি করব না, বিক্রি করব 10,000, অর্থাৎ অবহার নির্ণীত হবে ওই 10,000 শেয়ারের উপরে। আবার যদি এমন হয় আমি 10,000 বিক্রি করতে চাইছিলাম, আমি 9,000-এর আবেদন পেয়েছি, তো এক্ষেত্রে শিক্ষার্থীরা আমি যেহেতু 9,000-এর আবেদন পেয়েছি আমি চাইলেও 10,000 আর বেচতে পারতেছি না, বেচতে পারতেছি কয়টা? 9,000। এক্ষেত্রে ওই 1 টাকা করে 9,000-এর সাথে গুণ হবে। সিম্পল একটা সংখ্যা ধরে আমি বলে দিলাম, অঙ্কে বিভিন্ন ধরনের সংখ্যা থাকতে পারে। এরপরে শেয়ার মূলধন। শেয়ার মূলধন এটা হচ্ছে মূল টাকা, মূল টাকা, অর্থাৎ মূল যতগুলো শেয়ার আমি বিক্রি করব এবং একটা শেয়ারের মূল যা দাম আমি কয় টাকা করে পেলাম এটা এখানে ব্যাপার না। আমি 10 টাকা দামের শেয়ার 9 টাকা করেও পেতে পারি, 12 টাকা করেও পেতে পারি, তবে আমি 9 টাকা করে পাই 12 টাকা করে পাই এটা ব্যাপার না। আমার শেয়ারের মূল্য কত ছিল? 10 টাকা করে, অর্থাৎ এখানে গুণ হবে 10 দিয়ে। কতগুলো শেয়ারকে? যতগুলো আমি বিক্রি করতে পারছি, অর্থাৎ আমি বেচতে চাইছিলাম 10,000, আবেদন পাইছি 12,000-এর, কিন্তু আমি তো বিক্রি করব 10,000, আর যেহেতু আমি 10,000 বিক্রি করব তাহলে ওই 10,000 দিয়েই আমার যে মূল দামটা, মূল দাম মানে 10 টাকা করে, 10 টাকা করেই গুণ হবে। এখানে কিন্তু আমি 9 টাকা করে বা 12 টাকা করে গুণ করতে পারবো না। আচ্ছা, অধিহার আর অবহার একই, অধিহার ক্রেডিট দিকে আসে, অবহার জাস্ট ডেবিট দিকে আসে, পার্থক্য এইটুকু। কিন্তু অধিহার এবং অবহারের টাকা একইভাবে নির্ণীত হয়, অর্থাৎ যদি কোনো শেয়ারের মূল্যের থেকে বেশি মূল্যে বিক্রি করি, যে কয় টাকা বেশি মূল্যে বিক্রি করবো ওটা হচ্ছে অধিহার, আর যে কয় টাকা কম মূল্যে বিক্রি করবো ওটা হচ্ছে অবহার। তাই অধিহার সবসময় ক্রেডিট হয়, আর অধিহার যখন ক্রেডিট হয় তখন আমরা বের করবো যে কয় টাকা বেশিতে বিক্রি করলাম। মনে করো 2,000 শেয়ার
বিক্রি করছি 2 টাকা করে বেশি দাম নিছি আমি প্রত্যেকটা শেয়ার থেকে, তাহলে আমার 2 গুণ 2000 হবে। যদি আমি 10,000 শেয়ার বেচতে চাইছিলাম কিন্তু 11,000 বিক্রি করে আবেদন পাইছি 11,000 আবেদন, আমি তো বেচবো 10,000। আবার 10,000 বেচতে চাইছিলাম, আমি 9,000 আবেদন পাইছি, তো 9,000 আবেদন পাইছি, আমি এখন চাইলেও 10,000 বেচতে পারবো না, বেচতে পারবো 9,000, তখন ওটা 9,000 দিয়ে 2 দিয়ে গুণ হবে। আমি যে কয় টাকা এক একটা শেয়ারের অধিহার সেটা আগে বের করব, এরপর কতগুলো শেয়ার আমি বিক্রি করতে পারতেছি সেটার সাথে গুণ করব। এরপর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব তখনই আসবে, ব্যাংক হিসাবটা তখনই আসবে যখন কোনো শেয়ারের পরিমাণ ফেরত দেওয়া হবে। অর্থাৎ যদি কোনো শেয়ার ফেরত দেওয়া হয় তখন ব্যাংক হিসাব আসবে, ফেরত না দিলে কিন্তু ব্যাংক আসবে না। যেমন আমি বেচতেছিলাম 10,000 শেয়ার, আবেদন পাইছি 12,000 শেয়ারের, তখন আমাকে কি করতে হবে? 2,000 শেয়ারের দাম ফেরত দিতে হবে। এই 2,000 ফেরত দিব, কিভাবে ফেরত দিব? আমি কয় টাকা করে ব্যাংকে জমা পাইছিলাম ঠিক সেই কয় টাকা করে ফেরত দিব। অর্থাৎ যদি আমি ওর দাম 10 টাকা করে ফিক্স থাকেও 9 টাকা করে পাইছিলাম, তাহলে 9 টাকা করে ফেরত দিব। 12 টাকা করে পাইছিলাম, তাহলে 12 টাকা করে ফেরত দিব। আর যদি 10 টাকা করে বেচতে চেয়েছিলাম, 10 টাকা করেই বেচছি, তাহলে 10 টাকা করেই ফেরত দেবো। অর্থাৎ যে দাম আমি ওর জনগণের কাছ থেকে নিয়েছিলাম সেই দামটাই আমি ফেরত দিব। শিক্ষার্থীরা, এরপরে লাস্ট যে এন্ট্রিটা আছে এটা হচ্ছে আমার এখানে লেখা আছে, দেখো উল্লেখিত ব্যয়। উল্লেখিত ব্যয় মানে উল্লেখ করা থাকবে যে ব্যয়ের নাম। এটা শেয়ার ইস্যু খরচ হতে পারে, এটা অবলেখকের কমিশন হতে পারে, এটা দস্তুরি খরচ হতে পারে, এটা ব্যাংক চার্জ হতে পারে। যে কোনো খরচের নাম যদি সেটা ওখানে উল্লেখ থাকবে, যেটা উল্লেখ থাকবে সেটা ডেবিট, আর সকল খরচ আমরা মিটাই দিব ব্যাংক থেকে, টাকা চলে যাবে ব্যাংক থেকে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে তোমরা একটা খতিয়ানের ছক দেখো। সাধারণত ব্যাংকের একটা খতিয়ান করতে বলে, অনেক সময় ব্যাংকের খতিয়ানের বাইরেও অন্য খতিয়ান করতে বলতে পারে। তো আমরা ফার্স্ট পেপারের অঙ্কে জাবেদা থেকে যেভাবে খতিয়ান করা শিখছি এখানে ঠিক সেম ভাবে খতিয়ান করতে হবে। খতিয়ানের ছক কাটবো, খতিয়ানটা করবো জাস্ট সেম ভাবে। বিপরীত পাশের নাম লিখতে হয়, বিপরীত পাশের নামই লিখবো, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। ছকটা তারপর আমি দিয়ে দিলাম, তোমরা একটু ছবি তুলে নিও। এরপরে শিক্ষার্থীরা আমাদের আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীতে প্রথমে সম্পত্তির দিক। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমি যে জাবেদার ছকটা দেখাইছি এটা কিন্তু কমন একটা ছক। অনেক সময় শেয়ারের বিনিময়ে জমিও কেনা লাগতে পারে, তখন বলবো জমি ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, ওখানে কোনো আবেদনের ঝামেলা নাই, ডাইরেক্ট হবে। এরপরে সম্পত্তির, এরপরে আমরা দেখাচ্ছি তাহলে উদ্বৃত্তপত্র। উদ্বৃত্তপত্রে দেখো সম্পদ আছে, চলতি সম্পদ, ব্যাংক হিসাব। হ্যাঁ, ব্যাংক হিসাব হিসেবে থাকবে এমন কোনো কথা নাই, ওখানে অন্য কোনো সম্পত্তি যদি শেয়ারের বিনিময়ে কিনি তাহলে সেই সম্পত্তির নাম দিব। যেমন জমি কিনছি তাহলে একটা স্থায়ী সম্পত্তির নাম লিখে জমি লিখে দিব। যন্ত্রপাতি কিনছি তাহলে হচ্ছে আমি একটা স্থায়ী সম্পত্তির নাম লিখে যন্ত্রপাতি লিখে দেব। এই হচ্ছে মূল কথা। আর যতগুলো সম্পদ থাকবে সব যোগ করবো। সম্পত্তির দিকে আরেকটা জিনিস দেখো, অসমন্বিত ব্যয় নামে আছে শেয়ার অবহার বা অন্য কোনো খরচের নাম যদি উল্লেখ থাকে ওই খরচটা যোগ করে অসমন্বিত হিসেবে সম্পত্তির ব্যাংকের সাথে বা অন্যান্য যে সম্পত্তি থাকবে এর সাথে যোগ করে মোট সম্পদ বের করব। এরপরে দ্বিতীয় পত্রের উদ্বৃত্ত পত্রে আমরা বলেছিলাম যে দ্বিতীয় পত্রের উদ্বৃত্ত পত্রে কিছু অলংকার থাকে। অলংকার যেমন এখানে দেখো দায়ের দিকে অনুমোদিত মূলধন আছে। অনুমোদিত মানে আমার যত টাকা, যতগুলো শেয়ার বিক্রি করার অনুমোদন আছে, এই শেয়ারগুলো আমি যত টাকা মূল্যে বেচতে পারবো, এটা হচ্ছে অনুমোদিত মূলধন। এরপরে খেয়াল করো ইস্যুকৃত মূলধন আছে। ইস্যুকৃত মূলধন মানে আমি যতগুলো বিক্রি করতে চাইছি, আমি যতগুলো শেয়ার বিক্রি করতে চাইছি এটা হচ্ছে ইস্যুকৃত মূলধন, ওই মূলধনের দামটা ওখানে লিখবো। এরপরে খেয়াল করো আছে আদায়কৃত পরিশোধিত মূলধন, অর্থাৎ যতগুলো শেয়ার আমি আদায় করছি, হতে পারে এটা ইস্যুকৃত সমান, হতে পারে ইস্যুকৃত থেকে কম, তবে ইস্যুকৃত থেকে কোনো বেশি হয় না, এটা খেয়াল রাখবা। এছাড়া আমাদের অনেক সময় অধিহারটা থাকে, অধিহার থাকলে এটা দায়ের দিকে আসবে। এক্ষেত্রে আমরা সঞ্চিত উদ্বৃত্তে একটা শিরোনাম দিব, দিয়ে নিচে লিখবো শেয়ার অধিহার, লিখে এই দায়গুলো সব যোগ করে দিব। আর যদি না থাকে তাহলে ওই যে আদায়কৃত পরিশোধিত মূলধন এটার শুধু এই একটারই যোগফল নামাতে হবে। আর যোগফল নামিয়ে তারপরে আমরা উপরের মোট সম্পত্তির যোগফল আর আদায়কৃত ও পরিশোধিত মূলধনের যে যোগফলটা অথবা এর সাথে অধিহারের যে যোগফলটা দুইটা সমান হলে অঙ্ক মিলে গেছে। আশা করি তোমরা ছকটা বুঝতে পেরেছো। এবার আমরা তোমাদের একটা অঙ্কে নিয়ে যাব। অঙ্কে নেওয়ার জন্য তোমরা একটু বোর্ডে খেয়াল করো, স্ক্রিনে তোমাদের কিন্তু একটা ছবি তুলে ধরা হলো। শিক্ষার্থীরা, প্রশ্নের কতে আমরা খেয়াল করি, কতে বলেছে কোম্পানির বিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ ও শেয়ার অধিহারের পরিমাণ। তো প্রথমে প্রশ্নটা আমরা পড়ি। কপোতাক্ষ কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ার নিয়ে নিবন্ধিত। কোম্পানির 70,000 শেয়ার প্রতিটি 2 টাকা অধিহারে বিলের উদ্দেশ্যে আবেদনপত্র আহ্বান করে। শেয়ারের মূল্য এককালীন প্রদেয় সর্বমোট 1 লাখ শেয়ারের জন্য আবেদন পাওয়া গেছে। কোম্পানি অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করে এবং 70,000 শেয়ার যথানিয়মে আবন্টিত করে। কোম্পানির বিলিকৃত শেয়ার, বিলিকৃত বলতে 70,000 শেয়ার সে বিলি করেছে, অর্থাৎ এখানে বিলিকৃত শেয়ার মূলধন যেহেতু বলছে মূল দাম হিসাব করব, মূল দাম আছে 10 টাকা করে, তাহলে আমরা এভাবে কথা লিখতে পারি
বিলিকৃত মূলধন। $70,000 গুণ 10 সমান সমান 7 লাখ। বিলিকৃত মূলধন 70,000 গুণ 10 সমান সমান 7 লাখ। এবারে আমাদের দেখি আমরা খতে আমাদের কি করতে বলেছে। খতে বলেছে কোম্পানির জাবেদা বই দাও এবং ব্যাংক হিসাব প্রস্তুত করো। তো আমরা একটা জাবেদার ছক কাটবো। জাবেদার ছক তোমরা সবাই কম বেশি জানো, বিবরণ, ক্রমিক নাম্বার, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, টাকা টাকা। তো শিক্ষার্থীরা এই ছোট্ট ছকটাতে আমরা দেখিয়ে দিব, কারণ আমাদের জাবেদা খুব বেশি বড় হবে না। ক্রমিক নাম্বার, বিবরণ বা হিসাবের নাম লিখতে পারো, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। হ্যাঁ, তো প্রথম জাবেদাটা সবসময় আমাদের মুখস্থ থাকবে, ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার আমরা কত টাকা জমা পাইছি? আমাদের শেয়ারের দাম ছিল 10 টাকা করে, কিন্তু এখানে বলা আছে 2 টাকা করে অধিহার, অর্থাৎ আমরা জমা পেয়েছি 12 টাকা করে। তাহলে আমাদের এখানে 12 দিয়ে গুণ হবে। আমাদের বিক্রি করার কথা ছিল 70,000, কিন্তু আমরা পেয়েছি 1 লাখ শেয়ার, অর্থাৎ 1 লাখ গুণ 12 করলে কত হয়? 12 লক্ষ। তো এখানে তুমি একটা কারণ লিখবা। কারণটা আমরা ওই ছকে দেখাইছিলাম, ডাইরেক্ট বলবা আবেদনের টাকা পাওয়া গেল, শেষ। এরপরে খেয়াল করো দ্বিতীয় জাবেদা। দ্বিতীয় জাবেদাতে সবসময় এখানে লিখে নিবা শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার ক্রেডিট, কিন্তু এই অঙ্কে কিন্তু আমাদের অবহার নাই, তো অবহার লিখবো না। এবার ক্রেডিট দিকে লিখবো কি? শেয়ার মূলধন। এবারে শেয়ার অধিহার ব্যাংক। তো শিক্ষার্থীরা আবেদনের টাকা এখানে যা হয়েছিল আমরা তাই দিব। শেয়ার মূলধন কিন্তু মূল শেয়ার, মূল ছিল আমাদের 70,000 শেয়ার, প্রত্যেকটার দাম ছিল 10 টাকা করে, তাহলে 70,000 গুণ 10 করবা 7 লাখ হবে। শেয়ার অধিহার, অধিহার ছিল কিন্তু আমরা আমাদের কতে অধিহারও করতে বলেছিল, তো আমরা এখানে অধিহার লিখব শেয়ার অধিহার। যেহেতু বিলিখিত শেয়ার হচ্ছে আমাদের 70,000, এর সাথে গুণ করব 2 টাকা করে, তাহলে 1,40,000। এখানে যেহেতু 1,40,000, তাহলে এখানে আমরা লিখে দেবো 1,40,000। আর ব্যাংক মানে আমি ব্যাংক থেকে যে কটা ফেরত দিব, আমি এখানে ফেরত দিব কয়টা শেয়ার? 30,000 করে ফেরত দিব। 30,000 শেয়ার বেশি আছে, এটা ফেরত দিব 12 টাকা করে ফেরত দিব, কারণ আমি জমা পেয়েছিলাম 12 টাকা করে। তাহলে 3 12 36, 3,60,000 টাকা। আচ্ছা, এরপর আমরা শিক্ষার্থীরা খেয়াল করব এখানে কোনো ব্যয়ের কথা উল্লেখ আছে কিনা। যেহেতু এই অঙ্কে কোনো ব্যয়ের কথা উল্লেখ নাই, তাহলে এখানেই আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। এর যোগফল তোমরা এখানে নামাতে পারো, যেটা হবে 12 12 24 লাখ। তবে যোগফল বাধ্যতামূলক না। শিক্ষার্থীরা যখনই জাবেদা হয়ে যাবে, আমরা একটা খতিয়ান করতে বলছে আমাদের কতেই, তো আমরা একটা খতিয়ানের ছক কাটি। খতে যে খতিয়ানটা করতে বলেছে আমরা যে কোনো ছকে করতে পারি। এটা চাইলে আমরা জের ছকেও করতে পারি, চাইলে আমরা টি ছকেও করতে পারি। তো এই এবার এখানে আমাদের ব্যাংক হিসাব প্রস্তুত করতে বলছে। যে কোনো হিসাবের নাম করতে বললেই ওটা হচ্ছে খতিয়ান করতে হয়। ব্যাংক হিসাব আমরা 1 নাম্বার ক্রমিক নাম্বারে দেখি যে ব্যাংক হিসাব আছে কত? 12 লাখ টাকা। কোন দিকে? ডেবিট দিকে। তাহলে টাকা বসবে ডেবিট দিকে 12 লক্ষ। এটা যে ডেবিট তোমরা জানো, এটা ক্রেডিট, এটা ডেবিট, এটা ক্রেডিট, এটা জের, এটা জাবেদা, এটা জাবেদা পৃষ্ঠা, এটা ক্রমিক নাম্বার, এটা হচ্ছে বিবরণ। তো শিক্ষার্থীরা এবার আমরা খেয়াল করি এখানে ব্যাংকের বিপরীত পাশে কি নাম আছে? শেয়ার আবেদন। আমরা জানি যে খতিয়ানে সবসময় বিপরীত পাশের নামটা লিখতে হয়, তাহলে শেয়ার আবেদন হিসাব। এরপরে শেয়ার আবেদন হিসাব, শেয়ার মূলধন হিসাব, শেয়ার অধিহার হিসাব, ব্যাংক হিসাব 2 নম্বর যেটা আছে। 2 নম্বরে ব্যাংক হিসাব আছে ক্রেডিট দিকে, তাহলে আমরা 2 নম্বরের টাকাটা বসাবো ক্রেডিট দিকে, কিন্তু নাম দিব বিপরীতটা। বিপরীত পাশে শেয়ার আবেদন আছে,
এখানেও শেয়ার আবেদন দিব, কিন্তু টাকাটা বসবে ক্রেডিট দিকে 3,60,000 টাকা। তো শিক্ষার্থীরা এখানে জের কিন্তু একটা কাজ আছে, এখানে যেহেতু 12 লক্ষ টাকা প্রশ্ন কম হয়েছিল, আমি লিখলাম 12 লক্ষ, আর এটা থেকে এই 3,60,000 টাকা অর্থাৎ 8,40,000 টাকা, কারণ ডেবিটের সাথে ক্রেডিটটা বিয়োগ দিয়ে জেরটা নামে। ব্যাস, আশা করি তোমরা এই খ অংশটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব তোমাদেরকে নিয়ে গ অংশে। গ অংশে আমাদের আর্থিক বিবরণী, আর আর্থিক বিবরণীর জন্য আমরা যে ছকটা দিয়েছি হুবহু সেই ছক। আর্থিক বিবরণীর ছক, আমরা তো আর্থিক বিবরণীর অঙ্ক দেখাইছি, বিবরণ টাকা টাকা, কোনো ঝামেলা নাই। প্রথম হচ্ছে সম্পদ, সম্পদের ভিতরে আমি কি লিখবো? চলতি সম্পদ নাম লিখতে পারি, ব্যাংক চলতি হিসাব। ব্যাংক চলতি হিসাবে আমার টাকা ছিল 8,40,000, অর্থাৎ যেটা আমি খতিয়ানটা করে বের করেছি। এরপরে আমার আর কোনো সম্পদ আছে কিনা, ওখানে আমি ছকে দেখাইছিলাম যে অসমন্বিত ব্যয়, কিন্তু এখানে কোনো অসমন্বিত ব্যয়ের হিসাব নাই, এজন্য এটার যোগফল এখানে নামিয়ে দিব 8,40,000, 2 দাগ। এরপরে দায় ও মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে আমাদের আসবে অনুমোদিত মূলধন, অর্থাৎ যতগুলো শেয়ারের আমাদের মূলধন ছিল, যতগুলো মূলধনের আমাদের অনুমোদন ছিল, অনুমোদন ছিল 1 লাখ শেয়ারের, 1 লাখ শেয়ার 10 টাকা করে দাম ছিল। ব্যাস, তুমি যদি এরকম লেখো 10 টাকা করে 1 লাখ শেয়ার, তাও হবে 10 করে না, 10 টাকা করে। আচ্ছা, তাহলে এটা আমাদের দাম কত হয়? 1 লাখ গুণ 10 করি, তাহলে 10 লাখ হয়, দিয়ে ডাইরেক্ট 2 দাগ, এটা অলংকার। এরপর লিখবা ইস্যুকৃত মূলধন। অনেক সময় ইস্যুকৃত মূলধন আর অনুমোদিত মূলধন এক হয় না, এজন্য আলাদা করে লেখাই ভালো। ইস্যুকৃত মূলধন, ইস্যু করেছিলাম কিন্তু 70,000 শেয়ার, আমি বেচতে চাইছিলাম যেটা 70,000 শেয়ার। মূলধন সবসময় মূল দাম ধরেই করতে হয়, 10 টাকা করে, কত হয়? 7 লাখ। আমি ডাইরেক্ট বসায় 2 দাগ দিয়ে দিব। এরপরে শিক্ষার্থীরা আমাদের আসবে পরিশোধিত ও আদায়কৃত মূলধন টাকা। এরকমই, যেহেতু 70,000 শেয়ার আমি পরিশোধ করেছি, মানে 70,000 টাকা আদায় হয়েছে, অর্থাৎ 70,000 গুণ 10, তাহলে এটাও হবে 7 লাখ। কিন্তু এখানে অঙ্ক শেষ করা যাবে না, এখানে আমার কি করতে হবে? এখানে একটা সঞ্চিতি ও উদ্বৃত্ত নিয়ে আসতে হবে, সঞ্চিতি ও, কারণ এই অঙ্কে আমার কিন্তু শেয়ার অধিহার আছে, ওই শিরোনাম দিয়ে আমি শেয়ার অধিহার লিখব। শেয়ার অধিহার কিন্তু আমরা কতেই বের করেছিলাম 1,40,000 টাকা। ব্যাস, 8,40,000 টাকা হয়েছে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এখানে আছে 8,40,000, এখানেও আছে 8,40,000, সুতরাং আমাদের অঙ্ক মিলে গেছে। শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এবং এভাবে আমরা অন্যান্য অঙ্ক শিখিয়ে দেবো ইনশাল্লাহ। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক দিয়ে পাশে থাকবা, আর যদি কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর শিক্ষার্থীরা তোমাদের বন্ধুদেরকেও তোমরা বলবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, যেন তারাও এভাবে শিখতে পারে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।